আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বছর 2021 সাল, সেই সাথে তোমাদের সম্পূর্ণ নতুন একটি ক্লাস। ইতিমধ্যে তোমরা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তোমাদেরকে নতুন বছর ও নতুন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে রয়েছে আমি আব্দুল খালেক স্যার, সহকারী শিক্ষক, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছ। তোমাদের গত ক্লাসে অধ্যায় 1 আমাদের পরিবেশ পৃষ্ঠা 2 থেকে 5 পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ক্লাসটি সঠিকভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। আজকে আলোচ্য বিষয়ের পূর্বে তোমাদের আমি পূর্বপাঠ থেকে কিছু যাচাই করতে চাই। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে অবস্থিত যাবতীয় সব কিছু, যা কিছু আছে সব কিছু মিলে হয় পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু মিলে পরিবেশ। এবারে দেখি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে? পরিবেশের উপাদান কত প্রকার ও কি কি? তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা জানো পরিবেশের উপাদান 2 প্রকার। পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো কি জীব পরিবেশ, 2 জড় পরিবেশ। এবারে আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বাস্তুসংস্থান কি? তাহলে বাস্তুসংস্থান কি? কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। আশা করি তোমরা গত ক্লাসের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিলে। এবারে আসি 4 নম্বর প্রশ্ন। বীজের বিস্তরণ কি? হ্যাঁ, বীজের বিস্তরণ হলো মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, মাতৃ উদ্ভিদ কি? কারণ মাতৃ উদ্ভিদ থেকে তো বীজটা ছড়াচ্ছে, তাহলে মাতৃ উদ্ভিদটা কি? মাতৃ উদ্ভিদ হলো যে উদ্ভিদের বীজ বা অঙ্গ থেকে নতুন বীজ বা নতুন উদ্ভিদ জন্ম হয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এবার আমরা আসি আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা 6 থেকে 7 এবং অনুশীলনী থেকে 1 নং সঠিক উত্তর ও 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন 4টি। আজকের আলোচনা থেকে কি কি শিখব জেনে নেই। 1 নাম্বার শিখব পরিবেশে শক্তি প্রবাহের বিষয়গুলো জানতে পারবে। 2 নাম্বার জানতে পারবে খাদ্য ও খাদ্য কি বলতে পারবে। 3 নাম্বার খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খল কি বলতে পারবে। 4 নাম্বার অনুশীলনী থেকে সঠিক উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন 4টি লিখতে পারবে। পৃষ্ঠা 6 আমরা দেখি। পৃষ্ঠা 6 বলা আছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহটা কি? শক্তি প্রবাহ হলো আমাদের কোনো কিছু করার সামর্থ্যকে বলা হচ্ছে কি শক্তি। অর্থাৎ আমরা যখন কোনো একটা কিছু করতে পারি তখন সেটাকে আমরা বলবো শক্তি। আর প্রবাহটা কি? এই শক্তিটা আমাদের কিছু করার শক্তিটা যখন আরেকজনের কাছে ছড়িয়ে পড়বে তখন সেটাকে বলা হবে কি প্রবাহ। অর্থাৎ যখন একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাবে সেটাকে হলো কি প্রবাহ। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। কি বলা হয়েছে এখানে? বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য এই সামর্থ্যটা প্রয়োজন।
তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখি কি বলা হয়েছে, জীবের। তারপরেই বলা হয়েছে উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, জীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কি উদ্ভিদ আর একটা হলো কি প্রাণী। প্রাণী এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে জীবকে। তারা কোথায় থেকে খাদ্য পাচ্ছে, শক্তি পাচ্ছে? তারা শক্তি পাচ্ছে, উদ্ভিদ শক্তি পাচ্ছে সূর্য থেকে, আর আমরা জানতে পারছি প্রাণীর শক্তি পাচ্ছে খাদ্য থেকে। যে একটি প্রশ্ন রয়েছে, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপরে নির্ভরশীল? প্রশ্নটি উত্তরের আগে আমরা একটি চিত্র দেখি। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সবুজ উদ্ভিদ, তার উপরে বসে আছে একটি ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর পাশে রয়েছে একটি সাপ, ঠিক সাপের পাশেই একটি ঈগল পাখি উড়ে আসছে, আর ও পাশে রয়েছে একটি ব্যাঙ। অর্থাৎ প্রশ্ন, তাহলে কে কাকে খাচ্ছে? আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ঘাস ফড়িং এই ঘাসের উপর বসে ঘাসকে খাচ্ছে, আর ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাঙ। আর ব্যাঙকে খাচ্ছে কে? সাপ। আর সাপকে খাচ্ছে ঈগল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটি আরেকটির খাদ্য হিসেবে ব্যবহার যখন হচ্ছে, প্রত্যেকেই কি জন্য খাচ্ছে? আমরা আগেই জেনেছি শক্তির জন্য, ক্ষুধা মেটানোর জন্য তারা খাচ্ছে। আর এই ক্ষুধা মেটানোর পরে তাদের শরীরে কি আসবে? শক্তি আসবে। আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, খাদ্য ও খাদক কি? চিত্রে আমরা দেখতেছি ঘাস ফড়িং ঘাসের উপর বসে ঘাস খাচ্ছে, তাই না? তাহলে কাকে খাচ্ছে? ঘাসকে খাচ্ছে। তাহলে ঘাস হয়ে গেল কি? খাদ্য। তাহলে ঘাস হয়ে গেল খাদ্য। একইভাবে ব্যাঙ কাকে খাচ্ছে? ঘাস ফড়িংকে খাচ্ছে। তাহলে ঘাস ফড়িংটা হয়ে গেল কি? খাদ্য। আবার ব্যাঙকে যখন সাপ খাচ্ছে, তখন ব্যাঙটা হয়ে যাচ্ছে খাদ্য। একইভাবে সাপকে যখন ঈগল খাচ্ছে, তখন সাপ হয়ে যাচ্ছে খাদ্য। তাহলে এবার কি তোমরা বলতে পারবে খাদ্য কি? হ্যাঁ, ক্ষুধা মেটানোর জন্য জীব যা খায় তাই খাদ্য। এই খাদ্য খেলে কি হবে? অর্থাৎ যে খাবার খেলে আমাদের শারীরিক বৃদ্ধি হবে, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ করবে, আবার সুস্থ থাকবো, সবল থাকবো এবং কর্মক্ষম থাকবো, সেটাই হলো কি? খাদ্য। তাহলে এবারে আমরা আসি খাদক কি। খাদ্যটা বুঝতে পারলাম, এখন খাদক কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদক দেখো, ঘাসকে যখন ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস হয়ে যাচ্ছে কি? খাদ্য। তাহলে ঘাস ফড়িংটা কি? ঘাস ফড়িংটা হয়ে যাচ্ছে খাদক। আবার ঘাস ফড়িংকে যখন ব্যাঙ খাচ্ছে, তখন ঘাস ফড়িং হয়ে যাচ্ছে খাদ্য, আর ব্যাঙটা হয়ে যাচ্ছে খাদক। একইভাবে ব্যাঙকে যখন সাপ খাচ্ছে, সাপ হয়ে যাচ্ছে খাদক, আর ব্যাঙ হয়ে যাচ্ছে খাদ্য। একইভাবে ঈগল যখন সাপকে খাচ্ছে, তখন ঈগল হয়ে যাচ্ছে খাদক, আর সাপ হয়ে যাচ্ছে খাদ্য। খাদক হলো যে খায় বা যারা গ্রহণ করে, তারাই খাদক। যেমন আমরা এখানে একটি উদাহরণ বলবো, যে ঘাসকে যখন ঘাস ফড়িং খাচ্ছে, তখন ঘাস খাদ্য এবং ঘাস ফড়িং খাদক। একইভাবে ব্যাঙ যখন ঘাস ফড়িংকে খায়, তখন ঘাস ফড়িং হয়ে যায় খাদ্য, আর ব্যাঙ হয়ে যায় খাদক। একইভাবে ব্যাঙকে যখন সাপ খায়, তখন সাপ হয়ে যায় খাদক, আর সাপকে যখন ঈগল খায়, তখন ঈগল হয়ে যায় খাদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক কি। তাহলে এখন কি আমরা বলতে পারি খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক কি রয়েছে, আমরা একটা উদাহরণের মাধ্যমে সম্পর্কটি জানার চেষ্টা করি। আমরা জানি গরু কি খায়? ঘাস, খড়, লতা পাতা ইত্যাদি খেয়ে বেড়ে ওঠে, তাই না? আবার মানুষ আমরা কি করি? গরুর মাংস খাই,
দুধ খায়। দুধ আমাদের কি খাবার? পুষ্টিকর খাবার, তাই না? আচ্ছা, তাহলে মানুষ গরুর মাংস এবং দুধ খায়। আবার দেখা যায় যে হরিণ, খরগোশ এরা কি খায়? ঘাস খায়, তাই না? হরিণ বেঁচে থাকার জন্য কি খায়? খরগোশ এরা বেঁচে থাকার জন্য কি খায়? ঘাস খায়। ঠিক একইভাবে এই হরিণ, খরগোশ এদেরকে আবার খেয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করে কে? বাঘ। তাহলে হরিণ, খরগোশ এরা কার খাদ্য? বাঘেরও খাদ্য। এভাবেই জীবজগতের সর্বত্রই খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো খাদ্য শৃঙ্খল সম্পর্কে। তাহলে খাদ্য শৃঙ্খলে কি বলা আছে? সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। কি বলা আছে? সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? যে সকল প্রাণী, অর্থাৎ যাদের প্রাণ আছে তারাই কি? প্রাণী। এই প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার জন্য কিসের উপরে নির্ভর করতে হবে? উদ্ভিদের উপরে নির্ভর করতে হবে। এখন এই উদ্ভিদের উপরে কিভাবে নির্ভর করতে হবে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তোমরা কি জানো প্রত্যক্ষ বা পরোক্ষ কি? প্রত্যক্ষ হলো যেটি সরাসরি, সেটি হলো কি? প্রত্যক্ষ। আর একটি পরোক্ষ হলো কি? যেটি ঘুরিয়ে ফিরিয়ে যেটি আসে সেটি হলো কি? পরোক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল প্রাণী শক্তির জন্য এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল। আর উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ কার উপরে নির্ভরশীল? সূর্যের আলোর উপরে নির্ভরশীল। কারণ আমরা এখানে দেখলাম উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই যে প্রক্রিয়ায় তৈরি করে, সেই প্রক্রিয়াটার নাম কি তোমরা জানো? সেই প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরপরে বলা হয়েছে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ যখন সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ তরতাজা হয়ে সতেজ হয়ে বেড়ে উঠছে, তখন পোকামাকড় তাকে খেয়ে বেঁচে থাকছে। আবার পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। পোকামাকড় ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে? ব্যাঙ। আমরা কিন্তু আগের চিত্রটিতে দেখেছি। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। আমরা আগের চিত্রে কি জিনিসটা দেখলাম যে কিভাবে খাচ্ছে। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। তাহলে উদ্ভিদ থেকে প্রাণীতে কিভাবে প্রবাহিত হলো? অর্থাৎ উদ্ভিদ যখন সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে সতেজ তরতাজা হয়ে উঠছে, তখন তাকে ঘাস ফড়িং খাচ্ছে। তার মানে উদ্ভিদের শক্তিটি কার শরীরে গেল? ঘাস ফড়িং এর শরীরে গেল। একইভাবে ব্যাঙকে যখন সাপ খেলো, তখন ব্যাঙের শক্তি সাপে প্রবাহিত হলো। অর্থাৎ উদ্ভিদ থেকে শক্তিটা প্রবাহিত হলো কি পর্যন্ত? আমরা এখানে দেখতে পেলাম ঈগল পর্যন্ত। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ায় হলো খাদ্য শৃঙ্খল। বিষয়টাকে তোমরা বুঝতে পারছো? এই যে ধারাবাহিকভাবে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। একমাত্র উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করলো, এবং সেটি কিভাবে তৈরি করলো? সূর্যের আলো ব্যবহার করে। সেটি এখানে বলা হয়েছে সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। রিডিংটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, কারণ এই রিডিং থেকে তোমাদের শূন্যস্থান, মেলকরণ এবং অনেক সঠিক প্রশ্নের উত্তরও তোমরা জানতে পারবে। এবার আমরা একটি চিত্র দেখি। একটি চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এখানে রয়েছে ঘাস, ঠিক তার উপরে রয়েছে কি? সূর্য। অর্থাৎ এই সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করছে, বেড়ে উঠছে, শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করছে। তারপরে এই ঘাসকে কি করছে? ঘাস ফড়িং খাদ্য হিসেবে গ্রহণ করছে। তার মানে কি? এই উদ্ভিদের শক্তিটি ঘাস ফড়িংয়ে প্রবাহিত হলো।
আবার এই ঘাস ফড়িংকে যখন ব্যাং খাদ্য হিসেবে গ্রহণ করছে তখন দেখা যাচ্ছে এই ঘাস ফড়িংয়ের শক্তিটি ব্যাঙে প্রবাহিত হচ্ছে। আবার এই ব্যাঙের শক্তিটি যখন সাপে প্রবাহিত হচ্ছে তখন ব্যাং খাদ্য আর সাপ হয়ে যাচ্ছে কি খাদ্য, অর্থাৎ ব্যাঙের শক্তিটি সাপে প্রবাহিত হচ্ছে। একইভাবে সাপকে যখন ঈগল খাচ্ছে তখন এই সাপের শক্তিটি ঈগলে প্রবাহিত হচ্ছে। এই যে একটি থেকে আরেকটি ধারাবাহিকভাবে প্রবাহিত হলো, এটিকে আমরা বলবো কি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? খাদ্য শৃঙ্খল। এখন তোমরা কি বলতে পারো খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হলো বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এবার আমরা জানবো খাদ্যজাল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খাদ্যজাল যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। অর্থাৎ আমরা জানি কোনো না কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুসংস্থান, তাই না? তাহলে এই বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। তাহলে বাস্তুসংস্থানে সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যে বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী, তার মানে উদ্ভিদ এবং প্রাণী যা কিছু রয়েছে সবই কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। কিভাবে? যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। ঈগল কি খেয়ে থাকে? ঈগল কিন্তু শুধু সাপ খায় না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি ঈগল শুধু সাপই খায় না, ইঁদুর খায়, কাঠবিড়ালি খায়, ব্যাঙ খায়, এছাড়াও অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। আবার দেখতে পাচ্ছি সাপ, এখানে কিন্তু ঈগল সাপ খেলো, এখানে এসে বলছে সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাপ শুধু খরগোশকে খায় না, ইঁদুরও খায়, আবার সাপ ব্যাঙও খায়। আবার এখানে বলা হচ্ছে অন্যান্য প্রাণীও খেয়ে থাকে। চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বাঘ, ঈগল, কাঠবিড়ালি, ইঁদুর, ঘাসফড়িং, সাপ, খরগোশ, পতঙ্গ ভোজী পাখি, হরিণ, গাছ, তারপরে কি উদ্ভিদ, বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। আরো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? এই ঈগল কাকে কাকে খায়? আমরা তো তখন শুধু জানলাম ঈগল সাপকে খায়, ওটি একটি ধারাবাহিক ক্রম হিসেবে বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে কি খাদ্য জাল সম্পর্কে। এই ঈগল কাকে কাকে খায়? ঈগল কিন্তু কাঠবিড়ালিকে খায়, কাঠবিড়ালিকে আবার ঈগল ইঁদুরকে খায়, আবার ঈগল সাপকে খায়, আবার ঈগল কিন্তু এই পতঙ্গভোজী পাখিকেও খায়। এখন এই কাঠবিড়ালি আবার কাকে কাকে খায়? কাঠবিড়ালি কিন্তু খাচ্ছে এই যে উদ্ভিদকে, গাছের পাতাকে। আবার ইঁদুর কাকে খাচ্ছে? ইঁদুর কার খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে? সাপের খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে ইঁদুর ঈগলের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে, সাপের খাদ্য হিসেবেও ব্যবহার হচ্ছে। একইভাবে এখানে হরিণ সবুজ উদ্ভিদ খাচ্ছে, হরিণকে আবার কি খাচ্ছে? বাঘ খাচ্ছে। এখানে কি আমরা একটি ক্রম তৈরি করতে পারি না? হ্যাঁ, কি সবুজ উদ্ভিদকে খায় কি? হরিণ, আর হরিণকে খায় কি? বাঘ। তার মানে সবুজ উদ্ভিদের শক্তি হরিণে প্রবাহিত হয়, হরিণের শক্তি বাঘে প্রবাহিত হয়। এটি একটি ধারাবাহিক ক্রম হতে পারে। তোমরা একটি চিন্তা করে বলো তো ধারাবাহিক ক্রম কি হতে পারে? এখানে এসে আমরা বলতে পারি সবুজ উদ্ভিদ কাঠবিড়ালি, আর কাঠবিড়ালি ঈগল, এটি একটি ক্রম। তাহলে এখান থেকে আমরা এভাবে একাধিক ক্রম তৈরি করতে পারি। কিন্তু তাহলে তোমরা কি বলতে পারো খাদ্যজাল কি? হ্যাঁ, এখানে দেখো বলা আছে খাদ্যজাল হলো একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পৃষ্ঠা 6-এর যে প্রশ্ন, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, তাহলে এর উত্তরে আমরা কি বলতে পারি? প্রাণী শক্তি পায় কোথা থেকে? প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। আর প্রাণীরা খাদ্য হিসেবে অন্য জীবকে
খায়, এটা আমরা আগেই দেখলাম। সব প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে, উদ্ভিদের উপরে কিন্তু নির্ভর করে। আমরা খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খলের ধারাবাহিক ক্রমের মধ্যে বিষয়টি লক্ষ্য করলাম। উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খায়, পোকামাকড় উদ্ভিদকে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এবং প্রাণীর শক্তির জন্য অন্য জীবের উপরে নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব অনুশীলনী থেকে 1 নং প্রশ্ন সঠিক উত্তর টিক চিহ্ন দাও। তোমরা 1 নং প্রশ্ন দেখতে পাচ্ছ, শক্তির মূল উৎস কোনটি? ক নম্বরে বলা হয়েছে কি উদ্ভিদ, খ নম্বরে বলা হয়েছে কি সূর্য, গ নম্বরে বলা হয়েছে চাঁদ, ঘ নম্বরে বলা হয়েছে প্রাণী। বলো দেখি কোনটা উত্তর হবে? উত্তর হবে খ, সূর্য। এবারে আসি আমরা 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে কি বলা হয়েছে দেখি। 2 নং প্রশ্নে বলা হয়েছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? উত্তর 4টি কি দেওয়া আছে। ক নাম্বার বলা হয়েছে কি, ক নাম্বার বলা আছে আলো, খ নাম্বার বলা হয়েছে পানি, গ নাম্বার বলা হয়েছে খাদ্য, ঘ নাম্বারে বলা হয়েছে বাতাস। কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হবে গ, কি খাদ্য। আমরা উত্তর লিখব গ, খাদ্য। এবার আমরা দেখি 3য় প্রশ্ন। নিচে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বরে বলা হয়েছে ঘাস ফড়িং, ঘাস, সাপ, ব্যাঙ। এখন তোমরাই বলো উত্তরটা কি সঠিক হয়েছে? এখানে কি বলা হচ্ছে? ঘাস ফড়িং এর শক্তি ঘাসে প্রবাহিত হয়। কথাটা কি সঠিক? কারণ ঘাসের শক্তি ঘাস ফড়িং এ প্রবাহিত হয়। তাহলে এই ক্রমটি কি সঠিক নয়। তাহলে ক নম্বর উত্তরটা কি সঠিক নয়। খ নম্বরে বলা হয়েছে কি দেখি। খ নম্বরে বলা হয়েছে ব্যাঙ, ঘাস ফড়িং, ঘাস, সাপ। ঠিক আছে, গ নম্বরে কি বলা হয়েছে? ব্যাঙ, ঘাস ফড়িং, ঘাস, সাপ। ঠিক একইভাবে আমরা একটু চিন্তা করে দেখি তো এই ক্রমটি সঠিক কিনা। ব্যাঙের শক্তি ঘাস ফড়িং এ প্রবাহিত হয়। এবারে দেখি গ নাম্বার। গ নাম্বারে কি বলা আছে? গ নাম্বারে বলা আছে সাপ, ঘাস ফড়িং, ঘাস, ব্যাঙ। তাহলে এখানে কি বলা হয়েছে? সাপের শক্তি ঘাস ফড়িং এ যায়, ঘাস ফড়িং এর শক্তি ঘাসে যায়, ঘাসের শক্তি ব্যাঙে যায়। আমরা একটু খেয়াল করে দেখি, সাপের শক্তি ঘাস ফড়িং এ যায়, সাপের শক্তি ঘাস ফড়িং এ প্রবাহিত হয়। এখানেও ভুল রয়েছে, এটাও সঠিক নয়। তাহলে এটাও হলো না। এবার আমরা আসি ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলা হয়েছে? ঘ নম্বরে বলা হয়েছে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো না যে ঘাসের শক্তি ঘাস ফড়িং এ যায়, ঘাস ফড়িং এর শক্তি ব্যাঙে যায়, আর ব্যাঙের শক্তি সাপে যায়। কারণ আমরা তাহলে আমাদের উত্তর হবে ঘ, কি ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। এবার আমরা জানব 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ 1 নং প্রশ্ন, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য। তাহলে তোমরা সুন্দর করে খাতায় উত্তরটি উপস্থাপন করবে। এভাবে লিখবে, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হলো, বাম পাশে লিখবে খাদ্যজাল দিয়ে 1 নম্বর দিয়ে লিখবে খাদ্যজাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত রূপ। অপরদিকে খাদ্য শৃঙ্খলের ঘরে 1 নম্বর দিয়ে লিখবে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। আবার খাদ্যজালের 2 নম্বর পার্থক্যটা লিখবে
যে কোনো বাস্তু সংস্থানে মাত্র একটি খাদ্যজাল থাকে। অপরদিকে খাদ্য শৃঙ্খলে কি? খাদ্য শৃঙ্খলে 2 নম্বর দিয়ে লিখবে যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি কি? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? তাই না? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপরে নির্ভরশীল? আমরা সুন্দর করে বলতে পারি উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। পরাগায়নের প্রয়োজন আছে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে পরাগরেণু যাওয়া। এক ফুলে যখন মৌমাছি বা পাখি এসে মধু আহরণ করে, তখন সেখানকার পরাগরেণু ওই পাখির পাখায় বা পায়ে লেগে থাকে। এবার ওই মৌমাছি বা পাখিটি যখন আরেকটি ফুলে মধু আহরণের জন্য যায়, তখন ওই পাখায় লেগে থাকা পরাগরেণুটি ওই ফুলের গর্ভমণ্ডে পড়ে, ফলে সেখানে কি হয়? পরাগায়ন হয়। এরপর আসতেছে কি? বীজের বিস্তরণ। আমরা আগেই জেনেছি বীজের বিস্তরণ হলো এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়া। এর জন্য উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভর করে। তাহলে উত্তরটা আমরা সুন্দরভাবে বলতে পারলাম। এরপরে আসি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর উদাহরণ। উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে উদ্দীপক থেকে আমরা প্রশ্নটা নিতে পারি যে মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর উদাহরণ হলো 1 বায়ু, 2 মাটি, 3 পানি। এবারে আমরা আসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরাগায়ন কি? পরাগায়ন হলো বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরই হলো পরাগায়ন। এই 4টি উত্তর বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এই অধ্যায়ে যা যা পড়লাম তার সঙ্গে কিছু সঠিক বানানের ব্যাপার রয়েছে, কিছু কঠিন শব্দের উচ্চারণ আমি করেছি। আমরা একটু এবার দেখে নিই সেই শব্দ এবং শব্দের বানান। তাহলে প্রথমে আমরা একটা বানান দেখি কি? প্রত্যক্ষ। প্রত্যক্ষ কি দেখি? আমরা বোর্ডে দেখতে পাচ্ছি কি? প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ বানানটাকে আমরা কিভাবে বলবো? পয়ে রফলা, তয়ে জফলা, যুক্ত খ। কি হলো? প্রত্যক্ষ। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা আসি আরেকটি শব্দ। শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তু সংস্থান। বানানটি খেয়াল করো। বয়ে আকার, দন্ত শয়ে তয়ে রসৌকার, দন্ত স 1900 সন দন্ত শয়ে তয়ে আকার দন্ত ন স্থান। তাহলে কি হলো? বাস্তু সংস্থান। উচ্চারণটা যদি সঠিক হয় তাহলে কিন্তু বানানটা সঠিক হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা আরেকটি বানান দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? সম্পর্ক। সম্পর্ক বানানটা কি হবে? দন্ত স ময়ে পয়ে পয়ে রে, সম্পর্ক। আরেকটি শব্দ আমরা দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? অন্তর্ভুক্ত। এটির বানান কি হবে? শয় দন্ত নয় তয়ে ভয়ে রে রসৌকার কয়ে তয়ে। কি হলো তাহলে? অন্তর্ভুক্ত। আশা করি বানান 4টি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আরো যে বানানগুলো রয়েছে তোমরা সেগুলো একটু দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যা আলোচনা করলাম আশা করি তোমরা তা ভালোভাবে বুঝতে পেরেছ। দেখি তোমাদের মনে আছে কিনা। প্রথম প্রশ্ন 1 নম্বরে কি দেখা যাচ্ছে? খাদ্য কাকে বলে?
যা মানুষ বা প্রাণী শক্তি অর্জনের জন্য খায় তাই খাদ্য। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি খাদক কাকে বলে। তাহলে খাদক কাকে বলে? যে খায় বা যারা গ্রহণ করে তাদেরকে বলে খাদক। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি খাদ্য শৃঙ্খল কি? বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এবারে আসি 4 নম্বর প্রশ্ন খাদ্য জাল কি? একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে বলে কি? খাদ্য জাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আমরা বাড়ির কাজ জেনে নিই। বাড়ির কাজ নাম্বার 1, অধ্যায় 1 পৃষ্ঠা 8 এর কি সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3, 4 শিখবে এবং লিখবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে। পরিশেষে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।